শুভ সন্ধ্যা বন্ধুরা। অবশেষে আগামীকাল এবং তার পরের দিন অর্থাৎ 16 এবং 17 নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ক্লার্কশিপ পার্ট 1। এখন এই যে পরীক্ষা, সেটার জন্য আপনারা এত দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছে, কিন্তু সেই প্রস্তুতিটা সঠিকভাবে পরীক্ষার হলের মধ্যে নিজেদেরকে পুরো মাত্রায় যদি আপনারা দিতে পারেন, তবেই তো পুরো জিনিসটাকে পাস করতে পারবেন। তার জন্য নিশ্চয়ই পরীক্ষার হলে কিভাবে লিখবেন সেটার একটা স্ট্র্যাটেজি প্রত্যেকে ঠিক করেছেন। এখন আপনাদের শুভচিন্তক হিসাবে, আপনাদের দাদা হিসাবে আমার তরফ থেকে শুধু এটুকুই বলা যে পরীক্ষা যখন শুরু করবেন, শুরুর দিকে জেনারেল স্টাডিজের যে অংশগুলো রয়েছে সেগুলো করবেন। জেনারেল স্টাডিজের অংশে দেখবেন আপনি থাকে হচ্ছে 40 নম্বর। আপনি যদি এক একটা প্রশ্নের জন্য 8 মিনিট করেও সময় দেন, তাহলে মোটামুটি 20 মিনিটের মধ্যে আপনি কিন্তু এই জেনারেল স্টাডিজের যে অংশটা রয়েছে সেটা পুরোপুরি করে ফেলতে পারবেন। এরপরে আমরা আসি ইংরেজির অংশে। এবার দেখুন, ইংরেজির অংশে থাকে হচ্ছে আপনার 30 নম্বর। তাহলে 30 নম্বরের জন্য আপনি মোটামুটি ভাবে 15 মিনিটে করে উঠতে পারবেন। কিন্তু মাথায় রাখতে হবে যে জেনারেল স্টাডিজের থেকে ইংরেজিটা একটু কঠিন, কারণ ইংরেজিতে স্পট দেয়ার কোনটা হবে, যদি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেয় সেটা কিরকম হবে, আর্টিকেল বা প্রিপোজিশন বসানোর ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, কোনো একটা অর্থ সঠিকভাবে বোঝার ক্ষেত্রে সমস্যা হতে পারে, ইডিয়াম বা এক কথায় প্রকাশ বা এটা বানানোর ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করতে হতে পারে। সেই জন্য ইংরেজির ক্ষেত্রেও আমি ধরলাম যে আপনারা যদিও 15 মিনিটে করতে পারেন, তাও আপনারা 20 মিনিট সময় করলেন। তাহলে 20 মিনিট সময় আপনার গেল পুরোপুরি জেনারেল স্টাডিজ করার জন্য। 20 মিনিট সময় তারপর আপনি দিলেন ইংরেজিতে, আপনার 40 নম্বর চলে গেল, 40 মিনিট আপনার গেল। এরপরে আপনি যেটা দেখুন সেটা হচ্ছে যে আপনাকে পরীক্ষার হলের মধ্যে অ্যাটেন্ডেন্স শিটে সই করতে হয়, সেই জায়গাটাকে গোল করতে হয় কালো কালি দিয়ে, অর্থাৎ সেটার জন্য শিক্ষক আসেন। এই সমস্ত অন্যান্য ক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে আপনার আরো 5 মিনিট সময় গেল। তাহলে আপনার টোটাল 20 + 20 + 5 অর্থাৎ 45 মিনিট সময় আপনার চলে গেল। তাহলে আপনার হাতে থাকলো কত? হাতে থাকলো আর 45 মিনিট সময়। তাহলে এই 45 মিনিট সময় আপনি কিভাবে অঙ্কটাকে ব্যবহার করবেন? অঙ্কে থাকে হচ্ছে আপনার মোটামুটি 30 নম্বর। তাহলে এই 30 নম্বরের মধ্যে আপনাকে চেষ্টা করতে হবে যে পুরোপুরি 30 পেতে। আপনি যেটা করুন সেটা হচ্ছে যে যথেষ্ট সময় আছে এবং আপনি এতদিন ধরে অঙ্ক প্রচুর প্র্যাকটিস করেছেন, তাও পরীক্ষার হলে ভালো করে অঙ্কটাকে পড়ে বুঝে উত্তর করার জন্য এক একটা অঙ্কের জন্য আপনি 1 মিনিট করেই সময় দিন। এক একটা অঙ্কের জন্য যদি আপনি 1 মিনিট করেও সময় দেন, দেখবেন আপনি 30টা অঙ্ক 30 মিনিটে করতে পারলেন। তাহলে 30টা অঙ্ক 30 মিনিটে করার পরেও আপনার যদি 45 থেকে 30 মিনিট বাদ যায়, তাহলে আপনার হাতে থাকে কতক্ষণ? 15 মিনিট সময় হাতে থাকে। এবার ধরুন পুরো প্রশ্নপত্রটা আপনি যখন পড়েছেন, তখন তো আপনি দেখেছেন যে কোনো জায়গাতে আপনার মনে হয়েছে যে এটা হয়তো আরেকটু চিন্তা করলে পারা যাবে, বা এটা হয়তো আরেকটু যদি ভাবি আমি গভীরভাবে, বা দুটো উত্তরের মধ্যে কনফিউশন একটু ভাবলে হয়তো সঠিকটা আমার কাছে বেরিয়ে আসবে। এরকম ভাবনা চিন্তা কিন্তু আপনার মধ্যে কাজ করেছে। তাই জন্য যে উত্তরগুলোতে এরকম একটা সম্ভাবনা আছে যে আর কিছুটা ভাবলে আপনি পেরে উঠবেন, সেই যে উত্তরগুলো রয়েছে, সেই উত্তরগুলো আপনি শেষ 15 মিনিটে চেষ্টা করুন। 5 মিনিট সময় আপনি দিলেন জেনারেল স্টাডিজের জন্য, 5 মিনিট সময় আপনি দিলেন ইংরেজির জন্য, এবং 5 মিনিট সময় আপনি দিলেন অঙ্কের জন্য। আমার মনে হয় যে এইভাবে যদি আপনি করেন, তাহলে আপনি আপনার ক্ষমতার 100% দিয়ে যতটুকু উত্তর করে আসতে পারতেন আপনার যোগ্যতায়, ততটাই আপনি করে আসতে পারবেন। এমন নয় যে আপনাকে 100 উত্তর করতে হবে, একবারও আমি সেটা বলছি না। 100% বলতে আমি এটাই বোঝাতে চাইছি যে আপনি আপনার যোগ্যতা অনুসারে যে সর্বোচ্চ মাত্রার উত্তর করে আসতে পারতেন, সেটা এইভাবে করবেন। এই হচ্ছে পরীক্ষার হলের মধ্যে আপনার অ্যান্সার করার স্ট্র্যাটেজি। এটা আমার মনে হয়, আপনাদের আলাদা স্ট্র্যাটেজি থাকতে পারে, সেটা আপনারা ফলো করতে পারেন। কমেন্ট সেকশনে জানাতে পারেন সেটা কিরকম, অন্যরা সেটা উপকৃত হতে পারে। আর একটা কথা বলে দেওয়ার, সেটা হচ্ছে ওএমআরকে যখন আপনি কালো কালি দিয়ে গোল করবেন, তখন কিন্তু খুব সাবধানে করবেন। কখনো কোনো জায়গা কিছুটা ফাঁক রেখে, কখনো গোল যে পেরিমিটারটা রয়েছে সেটার বাইরে বেরিয়ে গিয়ে বা পরিধির বাইরে বেরিয়ে গিয়ে করবেন না। যেটুকু আপনার রয়েছে সেটা ঘন ভরাট করে হাতে যথেষ্ট সময় নিয়ে করবেন। এরপরে হচ্ছে পরীক্ষার হলে আপনার যে রোল নাম্বার রয়েছে বা নাম, এগুলো ঠিকঠাক ভাবে পূরণ করবেন। মনে রাখবেন, পরীক্ষা দিয়েছে সবসময় আমাকে অনেকে বলে যে দাদা আমি এই জায়গাটাতে আমার গোল করা ভুল হয়ে গেছে, স্যার আমার এই নামের এই জায়গাটা ভুল হয়ে গেছে, আমি কি শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে পারবো? দেখুন, সেটা পরীক্ষা দিয়ে চলে আসা মানে আপনার হাত থেকে পুরো জিনিসটা বেরিয়ে যাওয়া। তাই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষার হলের ভেতরে অবস্থান করাকালীন একদম পুরোপুরি ভাবে আপনি
ওই যে 5টা মিনিট সময় বা আপনাকে নিশ্চয়ই প্রশ্নপত্র বা খাতা যথেষ্ট আগে দিয়ে দিতে হবে, সেই সময়টা আপনি যত্ন করে সেগুলো করুন। কারণ আপনার একটা অঙ্ক ছেড়ে আসতে হলে বা একটা জিআই এর কোশ্চেন ভুল হলে অসুবিধা নেই, কিন্তু যদি আপনার রোল নাম্বার গোল করা বা আপনার নাম গোল করায় ভুল হয়ে যায়, সেটা কিন্তু আপনার পরীক্ষাকে এফেক্ট করতে পারে ভীষণভাবে। তাই সেই দিকটাকে খুব যত্ন করবেন যাতে পরীক্ষায় ওএমআর শিট যখন আপনি গোল করছেন সেটাতে যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। এরপরে যেটা বলার সেটা হচ্ছে আপনি যখন অ্যান্সার করবেন সবসময় মনে রাখবেন যে মোটামুটি আপনি দৃঢ় প্রত্যয় নিয়ে যে উত্তরগুলো করতে পারছেন সেগুলোই করবেন, কারণ এখানে তো নেগেটিভ মার্কিং আছে। সব অ্যান্সার করে দেবেন এই চক্করে পড়ে কিন্তু কোনো অবস্থাতেই আপনি নেগেটিভ করবেন না। চেষ্টা করবেন মোটামুটি যে উত্তরগুলোতে আপনি 75% পর্যন্ত কনফিডেন্ট আছেন যে হ্যাঁ এটাই উত্তর হবে, সেই পর্যন্ত করবেন। সব আপনার করার দরকার নেই, আপনার সক্ষমতার 100% দিয়ে যতটা আপনার মনে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে আপনি করতে পারছেন ততটাই করে আসবেন। তারপরে পাশের যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে, অনেকের মনে হয় যে তারা 100টা প্রশ্ন রয়েছে 150টা বা 200টা করে আর কি মানে গোল করে দিয়েছে, কখনোই আপনি তাদের দেখে মানে প্রভাবিত হবেন না। আপনি টয়লেটে গিয়ে অন্যদের দ্বারা উত্তর দেখে বা পরীক্ষার হলে অন্যদের যে বন্ধু রয়েছে তাদের যে প্রভাব দ্বারা সেটার দ্বারাও প্রভাবিত হবেন না। মনে রাখবেন আপনি যেটা জানেন সেটাই সর্বোচ্চ, এবং এটাই আপনার পরীক্ষার হলে আপনার যে যোগ্যতা সেটাকে প্রতিফলন ঘটাবে। অন্যের দ্বারা আপনি কোনো অবস্থাতেই প্রতিফলিত হয়ে শেষ পর্যন্ত ভুল উত্তর করে দেবেন না। আর একটা কথাও বলে দেওয়ার সেটা হচ্ছে পরীক্ষার হলে যেমন আপনি নির্দিষ্ট সময় হাতে নিয়ে বাড়ি থেকে বেরোবেন, অনেকটা সকালে তো পরীক্ষা থাকলে যথেষ্ট সময় অন্তত 3 ঘন্টা হাতে নিয়ে বেরোন, ভালোভাবে পৌঁছান, ট্রেনের যাতে কোনো সমস্যা না হয়, যাতায়াতে যাতে কোনো অসুবিধা না হয়। কিন্তু মনে রাখবেন যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে আপনি দেখবেন প্রচুর জ্ঞানী ব্যক্তিরা তো থাকে যারা বলে তারা প্রচুর পড়েও তারা পরীক্ষার হলে মোটামোটা বইপত্র খুলে পড়ছে, নোট খুলে পড়ছে, স্টাডি মেটেরিয়াল পড়ছে। আপনি সেসব দেখবেন না, মনে আপনার হীনমন্যতা তৈরি হতে পারে। এটা যেমন একটা দিক, ঠিক তার উল্টো পিঠ হচ্ছে আরেক ধরনের লোকও আপনি পরীক্ষার হলে দেখতে পাবেন, যারা আপনাকে বারবার বলবে পরীক্ষা দিয়ে আর কি বা করবি, এত প্রস্তুতি নিয়েছিস, আমাদের কি আর চাকরি হবে, চাকরি তো অন্যদের হয়ে গেছে। এই সমস্ত ঋণাত্মকতা যেটা রয়েছে সেগুলোর দ্বারাও কোনো অবস্থাতে প্রভাবিত হবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত পরীক্ষা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত নিজের যে স্ট্যামিনা, নিজের যে ক্ষমতা, নিজের যে টেম্পো সেটাকে পুরোপুরিভাবে ধরে রাখুন এবং সেটাকে সর্বোচ্চ পর্যায়ে রাখুন। পরীক্ষা দিয়ে আসার পর আপনি যত আলোচনা করুন, যত উল্টোপাল্টা কথা বলুন, কোনো অসুবিধা নেই বা অন্যদের দ্বারা প্রভাবিত হন, কিন্তু পরীক্ষাটুকু পর্যন্ত অন্তত আপনার নিজস্ব যে সক্ষমতা সেটা বজায় রাখুন। কারোর দ্বারা কোনো অতিরিক্ত ব্যাপার স্যাপার বা নেতিবাচক ব্যাপার কোনো কিছুর দ্বারাই কিন্তু প্রভাবিত হবে না। কারণ আপনি মনে রাখবেন এতদিন ধরে আপনি যা প্রস্তুতি নিয়েছেন সেটাই আপনার সর্বোচ্চ প্রস্তুতি, সেটাই আপনার সক্ষমতার প্রকাশ। আলাদা করে আপনাকে নতুন করে আর এই মুহূর্তে অতিরিক্ত কিন্তু কিছু পড়ার দরকার নেই। আরো একটা কথা বলে দেওয়ার, পাবলিক সার্ভিস কমিশন পরিষ্কার বলেছে যে তারা প্রশ্নপত্র আর কি মানে দেবে না কাউকে, পরে প্রশ্নের লিকেজ আটকাতে চাইছে, তারা দুর্নীতি সম্পূর্ণভাবে বন্ধ করতে চাইছে। পুলিশ প্রশাসনকে আমাদেরও মনে হয় যে সম্পূর্ণ সাহায্য ক্ষেত্রে করা উচিত, এবং সেটার জন্য পরীক্ষা দিয়ে অন্তত 17 তারিখে সবার পরীক্ষা না শেষ হওয়া পর্যন্ত কোনো রকম ভাবে সোশ্যাল মিডিয়াতে প্রশ্নপত্র নিয়ে কোনো আলোচনা করবেন না। কোনো জায়গায় কোনো ভিডিও করা, কোনো বক্তব্য রাখা, লেখালেখি করা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কোথাও প্রশ্নপত্র নিয়ে আপনার আলোচনা করার কোনো প্রয়োজনই নেই। সবার পরীক্ষা হয়ে যাক, 17 তারিখ সবাই ভালো করে বাড়ি ফিরে আসুক, তারপরে 18 তারিখ 19 তারিখ নিশ্চয়ই পাবলিক সার্ভিস কমিশন প্রশ্ন তখন আপলোডও করে দেবে, তারপর আপনারা সেগুলো নিয়ে আলোচনা করুন। পরীক্ষা চলাকালে যখন একটা সংস্থা প্রচেষ্টা করছে, এবং আমরাও তো সেটাতে সামিল, যে প্রশ্ন যাতে কোনোভাবে ফাঁস না হয়, যাতে কোনো রকম কোনো দুর্নীতি না হয়, কোনো কিচ্ছু যাতে না হয়, পুরো ব্যাপারটা যাতে স্বচ্ছভাবে হয়, সেটাতে পুলিশ এবং প্রশাসনকেও সাহায্য করার জন্য আমাদেরও এই দায়িত্বটুকু পালন করা উচিত যে আমরাও কোনো জায়গাতে কোনো ভিডিওর মাধ্যমে, কোনো লেখালেখির মাধ্যমে, ফেসবুক পোস্টের মাধ্যমে, রিলস, ঠিক আছে, শর্টস, কোনো জায়গাতে কোনো প্রশ্নপত্র বা কোনো কিছু নিয়েই কোনো ডিসকাশনে যাব না, কোনো কমেন্টও করব না। পরীক্ষা সবার শেষ হয়ে যাবে 17 তারিখে, তারপর পিএসসি কোশ্চেন আপলোড করে দেবে, তারপর আমরা এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে নিজেদের মতামত যেগুলো রয়েছে সেগুলো প্রকাশ করবো, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো। এটুকু আমার মনে হয় করা উচিত। আর আপনারা ভালো করে প্রস্তুতি নিয়েছেন, সুতরাং আমার আপনাদের সাথে শুভকামনা থাকলো, শুভেচ্ছা রইল। খুব ভালো করে প্রস্তুতি দিন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন। আর একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে মানে পরীক্ষার আগে অনেক পরীক্ষার্থী একটা জিনিসে মানে ভীষণভাবে ভয় পায় যে আমরা মক টেস্টে কম নম্বর পাচ্ছি। অনেকেই আমাকে বলে যে স্যার আমি আপনার মক টেস্টগুলো দিচ্ছি কারণ আমি তো
WBCS বা ক্লার্কশিপের অনেক 24+24 WBCS প্লাস ক্লার্কশিপের 18টা মক টেস্ট অনেকেই নিয়েছেন এবং তারা পরীক্ষা দিয়েছেন। অনেকেই ভয়টা পান যে আমরা তো এত মক টেস্ট দিয়েছি কিন্তু তাও আমাদের নম্বর কম আসছে। দেখুন, মক মানে তো ছদ্ম, আমরা সবাই জানি, সুতরাং সেটা আসল নয়। কালকে আপনার আসল পরীক্ষা, সুতরাং মক টেস্টে আপনি কি পেয়েছেন না পেয়েছেন, বা কে আপনাকে কি বলেছে এত মার্কস পেতে হয়, বা অতীতে কি হয়েছে, বা কোথায় কাট অফ মার্কস নিয়ে কি ডিসকাশন হচ্ছে, সেগুলো আপনি পুরো ভুলে যান। সেসব নিয়ে আলোচনা পরীক্ষা হয়ে যাবে, তারপর আপনি আর কি করবেন। এখন আপনার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আপনি পরীক্ষা দিন এবং ভালো করে সফল হয়ে বিজয়ী হয়ে বেরিয়ে আসুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই নজর থাকা আপনার আমার চ্যানেলে। ভালো থাকবেন, বিজয়ী হবেন।